জামাত ইসলামী যে এখানকার আসলে জনগণের এবং গণতন্ত্রের বিরুদ্ধে একটা শক্তি, জামাত ইসলামী যে এইখানে আসলে এস্টাবলিশমেন্টের পক্ষের এবং সাম্রাজ্যবাদের পক্ষের একটা শক্তি, জামাত ইসলামী যে এখানকার গণতন্ত্রের বাইরে গিয়ে জনগণকে তাদের নিজের দলীয় স্বার্থে খুন করার পর্যন্ত আসলে মনস্তত্ত্ব ধারণ করার একটা শক্তি, এই জিনিসটা আমরা আসলে বাংলাদেশের মানুষের সামনে সেইভাবে তুলে ধরি নাই। বরং অনেকে জামাত ইসলামীর টাকা এবং তার যে শান চৌকত এখন তৈরি হয়েছে সেটার কাছে নিজেদেরকে বিকিয়ে দিচ্ছি, সেই জন্য জামাত এই ধরনের আস্ফালন করতে পারে। অন্যথায় জামাতের যে বৈশিষ্ট্য, তাতে আসলে জামাত বাংলাদেশে নির্বাচন করতেছে, এইটাই আসলে প্রায় অসম্ভব হয়ে উঠতে পারত। আওয়ামী লীগ যেরকম নির্বাচন করতে পারতেছে না, সে গণহত্যার অপরাধী, একই রকমের গণহত্যা এবং মানুষের বাংলাদেশে হত্যার রাজনীতিকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করানোর জন্য আসলে জামাতের এখানে নির্বাচন করার ক্ষেত্রে হিমশিম খাওয়ার কথা ছিল। কিন্তু আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে, এটা আমাদের ব্যর্থতা। আপনি প্রার্থিতা ফিরে পেয়েছেন, এই বিষয়ে যদি জানাতেন। না, এটা ধন্যবাদ যে দুইজন বা দুইটা পক্ষকে, এক হচ্ছে আমাদের যারা অঞ্চলের ভোটার, যারা আসলে নিজেরা ঝুঁকি নিয়ে এই আমার সমর্থক হিসেবে তারা নিজেরা এগিয়ে আসছেন। আমার সেই সমস্ত বন্ধুরা যারা আসলে কিংবা দলের অনুসারী যারা আসলে খুব তাড়াহুড়া করে এই স্বাক্ষর সংগ্রহ করেছেন। আর এই নির্বাচন কমিশন, তাকেও আসলে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এটাকে আসলে অ্যালাউ করেছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কিন্তু একই সাথে আমি তাদেরকে একটা অনুরোধ করতে চাই যে তারা যদি তাদের আপিল অ্যাকসেপ্ট করার রেটটা দেখে, তাইলে বুঝতে পারবে যে তাদের যে মাঠ পর্যায়ে যারা আসলে ইলেকশন কন্ডাক্ট করতেছেন, তারা কী মাত্রায় প্রার্থীদেরকে ভোগান্তিতে ফেলতেছেন এবং কিভাবে তারা আমাদের এখানকার প্রার্থীরা যারা আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসছে তাদেরকে ছুতা নাতায় বিভিন্ন কারণে অকারণে তাদের মনোনয়ন বাতিল করে নির্বাচনের যে মাঠ, সে মাঠ থেকে বের করে দিয়ে প্রশাসনের পেছনে তাদেরকে দৌড়াতে বাধ্য করছে। এ বিষয়ে তারা যদি আসলে আরও সতর্ক হন, সেটা আসলে বাংলাদেশের নির্বাচনের জন্য ইতিবাচক হতে পারে। জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে, আপনি কি তাই মনে করেন? হারিয়ে গিয়েছে না বললেও যেতে বসছে, এরকম তো বলতেই পারি। কারণ এটা একটা, আমরা যারা জুলাই সনদের পক্ষে ছিলাম, আমরা যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিলাম, আমরা যারা এই অভ্যুত্থানের মধ্যে একটা বড় কারণ হিসেবে দেখছিলাম যে এই অভ্যুত্থান কেবলমাত্র শেখ হাসিনা স্বৈরাচারকে এইখান থেকে বিতাড়িত করবে এরকম না, ভবিষ্যতে যাতে কেউ স্বৈরাচার হয়ে না উঠতে পারে, কেউ শেখ হাসিনা হয়ে না পড়তে পারে, তার জন্যে সংবিধানের আমরা সংস্কার করব। এই বিষয়ে যারা আসলে এককাট্টা ছিলাম, একমত ছিলাম, তারা আসলে এই নির্বাচনটাকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে না দেখে একদম গতানুগতিক ক্ষমতা বদলের একটা নির্বাচন হিসেবে নিয়ে নিচ্ছে। আপনি এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় নির্বাচন যখন আসলে একটা সংসদ একই সাথে সরকার গঠন এবং একই সাথে আসলে সংবিধানের পরিবর্তনের জন্য কাজ করছে। এই ঘটনা 46-এ একবার ঘটছিল, তখন এটার ফলে একটা দেশ গড়ে উঠছে। 70 সালে একবার ঘটছিল, এটার জন্য একটা নতুন দেশ হয়েছে, বাংলাদেশ জন্ম নিচ্ছে 71-এ। এইবার এটা ঘটছিল, এটার ভেতর দিয়ে আসলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এরকম একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এখানে যারা আসলে ক্ষমতার সাথে যাদের আসলে যোগসূত্র হয়েছে এবং এই নির্বাচনে যারা গেছে, তারা এই যে আমাদের শহীদরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আমাদের জন্য এনে দিলেন, তারা কিন্তু আসলে আমরা যারা এরপরে নির্বাচনে যাচ্ছি তারা কিন্তু এটাকে আর মাথায় রাখছি না। তারা আমরা প্রত্যেকে এটাকে কেবলমাত্র একটা স্রেফ ক্ষমতা বদলের নির্বাচনের মধ্যে নিয়ে যাচ্ছি এবং এইটাকে আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক মনে হয়। সেই ক্ষেত্রে ধরেন আপনি যেটা বলছেন হারিয়ে যেতে বসছে, আমি যেটা বলছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই নির্বাচনটাকে আসলে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবেও দেখানোর জন্য।
আশা করি এটা হারাবে না, কারণ এত দ্রুত এত রক্ত এত জীবন আসলে বিফলে যাবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না, মানতে পারছি না আর কি এখন পর্যন্ত, কিন্তু পরিস্থিতি খারাপ। বদিউল আলম মজুমদার বলেছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনি কি তাই মনে করেন? এইটা আসলে এই সরকারও তো এক ধরনের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই, মানে এই সময়ের মধ্যে এই সরকার যদি আসলে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাটা নিতেন, কেয়ারটেকার সরকারের একটা ভূমিকা কি থাকে, কেয়ারটেকার সরকার শুধুমাত্র ইলেকশন কন্ডাক্ট করতে আসে, ও রুটিন ওয়ার্ক করে না, সরকারের অন্য কাজের মধ্যে মনোযোগ দেয় না। এখন বাকি যে সময়টা রয়েছে এই সময়কে যদি আসলে এই অন্তর্বর্তী সরকার মনে করেন যে তাদের জন্য দুইটা কাজ আছে কেবলমাত্র, দুইটাই নির্বাচন সংশ্লিষ্ট, একটা হচ্ছে একটা সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন, যেটা এটা করা, আর একটা গণভোট করা, এর মধ্যেই যদি তারা তাদের দায়িত্বটাকে সীমাবদ্ধ করেন তাহলে এইটাই আসলে কেয়ারটেকারের ভূমিকা পালন করতে পারে। কিন্তু এই ভূমিকা যদি পালন না করে তাহলে আরেকটা কেয়ারটেকার সরকার দিল, নাম বদলাইলে যে ধরেন একটা ফেয়ার নির্বাচন হবে, এটা আমার মনে হয় না। ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচনে মা বোনেরা জামাতে ভোট দেবেন। বাংলাদেশে এটা তো তারা এখন বলার অনেক ধরনের একটা পেয়ে গেছে যে আসলে আমাদের ছাত্র সংগঠনগুলির মধ্যে আর ছাত্র সংসদগুলির মধ্যে তারা বিভিন্ন সেক্টর থেকে ভোট পাওয়া, নারীদের ভোট পাওয়া, ছাত্রীদের ভোট পাওয়ার পরে তাদের এটা একটা ধারণা তৈরি হয়েছে, অথবা তারা এটাকে আসলে পোট্রে করতে চায় যে নারী ভোটাররা তাদের সাথে আছে। এইটা বলা তার পক্ষে, এটাকে আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট ধরি, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে জামাতের চরিত্র যদি আসলে মানুষ জানতে পারে তাহলে কারোরই তাদেরকে ভোট দেওয়ার কথা না। এখন আমাদের দেশের রাজনীতির একটা বড় ধরনের ব্যর্থতার জায়গা হচ্ছে যে আমরা জামাত ইসলামীর যে রাজনৈতিক চরিত্র সেইটাকে আসলে আমরা উন্মোচন করতে পারি না। আমরা জামাত ইসলামী সম্পর্কে কথা আসলেই এক লাইনে কেবলমাত্র ৭১ তাদের ভূমিকার মধ্যে আসলে সীমাবদ্ধ করি। জামাত ইসলামী যে এখানকার আসলে জনগণের এবং গণতন্ত্রের বিরোধী একটা শক্তি, জামাত ইসলামী যে এইখানে আসলে এস্টাবলিশমেন্টের পক্ষের এবং সাম্রাজ্যবাদের পক্ষের একটা শক্তি, জামাত ইসলামী যে এখানকার গণতন্ত্রের বাইরে গিয়ে জনগণকে তাদের নিজের দলীয় স্বার্থে খুন করার পর্যন্ত আসলে মনস্তত্ত্ব ধারণ করার একটা শক্তি, এই জিনিসটা আমরা আসলে বাংলাদেশের মানুষের সামনে সেইভাবে তুলে ধরি নাই। বরং অনেকে জামাত ইসলামীর টাকা এবং তার যে শান চৌকত এখন তৈরি হয়েছে সেটার কাছে নিজেদেরকে বিকিয়ে দিচ্ছি, সেই জন্য জামাত এই ধরনের আস্পালন করতে পারে। অন্যথায় জামাতের যে বৈশিষ্ট্য তাতে আসলে জামাত বাংলাদেশে নির্বাচন করতেছে, এইটাই আসলে প্রায় অসম্ভব হয়ে উঠতে পারত। আওয়ামী লীগ যেরকম নির্বাচন করতে পারতেছে না, সে গণহত্যার অপরাধী, একই রকমের গণহত্যা এবং মানুষের বাংলাদেশে হত্যার রাজনীতিকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করানোর জন্য আসলে জামাতের এখানে নির্বাচন করার ক্ষেত্রে হিমশিম খাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে, এটা আমাদের ব্যর্থতা। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণকে কিভাবে দেখছেন? জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী দাবি করেছেন যে তারা 40 থেকে 70% ভোট পাবেন, মানে আসন পাবেন। এখন এটা নির্বাচনের আগে কে কি দাবি করে কত আসন পাবে, এটা তো হচ্ছে আসলে এটা নির্বাচনী প্রচারণা কৌশলের অংশ। এমনিতে প্রত্যেকে জানে যে জামাতে ইসলাম জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো একটা ঘৃণিত শক্তি, আওয়ামী লীগের চাইতে ক্ষেত্র বিশেষে বেশি ঘৃণিত। কিন্তু বাংলাদেশে মানুষ অনেক বেশি সহনশীল, বাংলাদেশের মানুষ অনেক বেশি আসলে ক্ষমাশীল, সেই জন্যে এখানে জাতীয় পার্টি এখনো পর্যন্ত নির্বাচন করতে পারতেছে এবং তারা আসলে এই ধরনের আচরণ বা এই রকমের আস্পালনের কথা বলতে পারতেছে। বাংলাদেশে ফেসিবাদ যে আসলে রাজনৈতিকভাবে এখানে 15 বছর টিকে ছিল, সেই ফেসিবাদের মদতদানকারী হিসাবে ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য আসলে আওয়ামী লীগকে যেরকম ধরে দলগতভাবে বিচার করার ব্যবস্থা করা হয়েছে, জাতীয় পার্টির ব্যাপারেও আসলে এরকম দলগতভাবে তাদের বিরুদ্ধে বিচার করার ব্যবস্থা নেওয়া, উদ্যোগ নেওয়া আসলে প্রয়োজন।